সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিশেষ জজ, আদালত ঢাকার পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ জামাল উদ্দিন খন্দকার। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি এবং আপনাকে পেয়ে একটু ভয় লাগছে, কারণ লয়ারদের দেখলে একটু ভয় লাগে আসলে কোন কথার জালে ফেসে যাব সেটি নিয়ে। কিন্তু আমরা জানি যে আপনি একজন অ্যাডভোকেট হওয়ার পাশাপাশি আপনি অনেক গুণে গুণান্বিত। আপনি যে প্রফেশনে আছেন সেটা একদম ভিন্নধর্মী প্রফেশন, কিন্তু যেটার সাথে আপনি যুক্ত আছেন, যেমন সংস্কৃতির সঙ্গে আপনি গান করছেন, আবৃত্তি করছেন, অভিনয় করছেন। এত কিছু কিভাবে সম্ভব হলো আসলে? এই পেশা থেকে ট্রান্সফর্ম হয়ে এই পেশাতে আসা, গানে, সঙ্গীতে, আবৃত্তিতে কিভাবে সম্ভব? আবারও ধন্যবাদ। কিন্তু আমি একটু প্রথমে আপনি বললেন যে খুব কঠিন বা খুব ভয় লাগে আইনজীবী, আসলে এটা কিন্তু সবাই বলে। আমি টিভি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামে যাই, বলে আইনজীবী শুনলেই মানুষ সে কি হয়ে যায়, কেমন যে শক্ত শক্ত ভাব যে লয়ার। কিন্তু আসলে হয় কি যে আইন পেশা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আমি মনে করি সুকোমল একটা পেশা। মানুষের অনুভূতি নিয়ে কিন্তু আমাদের কথা বলতে হয়। একজন মানুষ মানে বিচার অবিচারের শিকার হয়ে কোর্টে আসে, একজন মানুষ আবার বিচার পাওয়ার জন্য কোর্টে আসে। সেই মানুষকে খুব কাছ থেকে শুনতে হয়, বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, তারপরেই তার জন্য কাজ করতে হয়। তো সে কারণে আমরা যদি সহৃদয়বান না হই, আমরা যদি মানুষের আবেগটাকে আমরা যদি সেভাবে ধারণ না করতে পারি, আমরা যদি লালন না করতে পারি, তাহলে তো আমরা কাজ করতে পারবো না। পরের কথা হচ্ছে যে পাশাপাশি আসলে কঠিন পেশা, সত্যি কঠিন পেশা। আমরা মানুষের জীবন মৃত্যু নিয়ে কাজ করি। একজন আইনজীবী যদি ভুল করে, তার ভুলের জন্য একটা মানুষের ফাঁসি হতে পারে। আইনজীবীর ভুলের জন্য, তার স্টেপের জন্য বা তার অদক্ষতার জন্য একটা আসামি, একজন মানুষ তার বিচারটা সঠিক প্রক্রিয়া করার জন্য আইনজীবীর কিন্তু অনেক ভূমিকা। অবশ্যই তাকে এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হয়। আইনজীবী যদি দায়িত্বহীন হয়, দায়িত্বহীনতার জন্য একজন মানুষের মৃত্যুদণ্ড হয়ে যেতে পারে, জীবন শেষ, তাই না? একটা মানুষের মৃত্যুদণ্ড হতে পারে। আর যদি একজন আইনজীবী দায়িত্ব পালন না করে, সেই সিভিল ক্ষেত্রে যদি হয়, দেওয়ানির ক্ষেত্রে হয়, তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি চলে যেতে পারে। আর ফৌজদারিতে তো আর একজন আইনজীবীর কারণে একজন মানুষ তার সমস্ত সহায় সম্পত্তি, তার অধিকার সে সার্ভাইভ করতে পারে। একটা মানুষ অন্যায় থেকে সে বাঁচতে পারে। তা সেহেতু একজন আইনজীবীর ভূমিকা আমি মনে করি অত্যন্ত। আইনজীবীকে বলা হয় ক্রিম অফ সোসাইটি, ন্যাচারাল লিডার যাকে বলে, সেটা হচ্ছে আইনজীবী। আপনি একজন অভিনেতা, কোন কোন নাটকে কাজ করা হয়েছে এবং অভিনয় পেশায় কিভাবে আসা? আসলে হয় কি যে আমি অভিনয় করা আমার জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। অফারটি কিভাবে পেয়েছেন? অফারটা হচ্ছে কি যে হুমায়ুন আহমেদ স্যার যখন যে কোথাও কেউ নেই, যে বাকের ভাই খ্যাত যে নাটকটা যখন করে, তখন হুমায়ুন স্যার তো খুব জীবন ভিত্তিক নাটক করতেন, মানুষের জীবন ঘনিষ্ঠ যে নাটকগুলি করতেন। তখন উনি কোর্টের যে ডিকোরামটা কিভাবে হবে, আমাদের তো বাংলা সিনেমা দেখি যে এলোমেলো থাকে, মানে আসলে যে কোর্টের যে প্রক্রিয়াটা, কোর্টের যে সিস্টেমটা, এটাকে ফলো করা হয় না। হুমায়ুন স্যার বলছেন যে একদম 100% যে কোর্ট যেভাবে হয় এখানে যেন সেটাই হয়। তো স্যারের বাড়ি আমার বাড়ি খুব পাশাপাশি। তো স্যার আমাকে কল করলেন যে তুমি আসো। তো যাওয়ার পরে স্যার বললো যে এই কোর্টটা কিভাবে হবে, কোন দিকে লোক থাকবে, কোন দিকে বিচারক বসবে, কোন দিকে কি হবে, এবং সাক্ষী কিভাবে জবানবন্দি দিবে। তো ওসব করতে গিয়ে স্যার বললো তোমার লোকটাও তো ভালো, তুমি এক কাজ করো, আইনজীবী হিসেবে তুমিও থাকো। ওইভাবেই আসলে প্রথম আমার নাটক কোথাও কেউ নেই, বাকের ভাইয়ের সেই নাটকে আমি 5টা পর্বে ছিল, শেষের দিকে 5টি পর্বে যেখানে আইনজীবী ছিল, সেই পর্বে আমি ছিলাম। ওইভাবেই আসে আর কি। আসলে একদম এভাবে আনুষ্ঠানিকভাবে যে নাটকে আসে এরকম না। হুমায়ুন স্যারের ডাকে এসছি একটা মঞ্চ তৈরি করে দেওয়ার জন্য, আইনি যে সিস্টেম করে দেওয়ার জন্য, কিন্তু এসে আমি তখন স্যারের অফার পেয়ে আমি লুফে নিয়েছি, এটুকুই। দারুণ একটি অফার ছিল আসলে। আপনি যেহেতু আপনার মার কাছে গান শিখেছেন, সো গানের প্রফেশনে ওইভাবে না গিয়ে কেন আইনজীবী হলেন? আসলে হয় কি যে আমার মা আসলে একজন প্রকৃতিগত শিল্পী। কিছু মানুষ থাকে না যে জন্মগতভাবেই আল্লাহ প্রদত্ত। হ্যাঁ, আল্লাহ প্রদত্ত। আমার মার কণ্ঠ অনেক সুন্দর ছিল। আমাদের তো আসলে মার কাছ থেকেই শেখা। আমার আম্মা খুব গান করতেন, যদিও আমার আব্বা আবার গান পছন্দ করতেন না, খুব বৈরী প্রবাহের মধ্যেই ছিল আর কি। তা আমার আম্মা খুব ভালো গান জানতেন। তো সেই সুবাদে মার কাছ থেকেই গানটা শেখা, এবং গানের প্রতি যত আগ্রহ, ভালোবাসা, ডেডিকেশন সব মার কাছ থেকে পাওয়া। আপনার আইনজীবী পেশায় এমন কোনো ঘটনা রয়েছে যেটা আসলে
একটু অন্যরকম মেসেজ দেয় যেটা শিক্ষণীয় এবং বেদনাদায়ক বা আনন্দদায়ক বা অন্য কিছু একটা কোনো একটা আসলে স্মৃতি রেখে যায় মানুষের মনে? অনেক ঘটনাই আসলে আমরা প্রতিনিয়তই তো মানুষের জীবন, আমি বললাম না, মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের আবেগ নিয়ে আমরা কাজ করি। তেমনি একটি মামলা, মানে এই মুহূর্তে আমার অনেক মামলাই তো আছে, একটা মামলার কথা বলি। সেটা হচ্ছে যে একজন কিশোরী, তার বয়স কতই বা হবে, 15-16 বা তার চেয়েও কম। সে মেয়েটা সে কোর্টে আসলো, এসে মানে একটা ছেলের সাথে সে মানে আবেগে পড়ে ভালোবেসে তার সাথে চলে গেল। তো তার বাবা তাকে নিয়ে আসলো, কোর্টে নিয়ে আসলো মামলার মাধ্যমে, ছেলেটাও আসলো। তো দেখে আমি ওই মেয়েটার পক্ষে, ভিকটিমের পক্ষে। তো মেয়েটার সাথে ছেলেটাকে মিলাইতে পারলাম না, ওই যে ছেলেটা নিয়ে গেল আসামি, তাকে মিলাইতে পারলাম না, মানে এটা হয় না, অসম মনে হচ্ছিল। এটা বয়স্ক ভদ্রলোক, যথেষ্ট বয়স, এবং মেয়েটার সাথে যায় না। তো কোর্টের মধ্যে সেই মেয়েটা এমন সিনক্রিয়েট করলো বাবা মার সাথে, জজ সাহেব নিজে তো মানে অবাক হয়ে গেলে মেয়েটাকে ভিতরে ডাকলেন যে মা তুমি জজ সাহেব নিজেও বুঝতে পেরেছে মেয়েটা ভিক্টিমাইজ হয়েছে, যেহেতু নাবালিকা, ওই ছেলেটাকে তো সে করবে। তো মেয়েটা ওই জজ সাহেবের রুমের মধ্যেই, মেয়েটা ওই সাথে তার ছিল, ঘুমের ট্যাবলেট ছিল, ওই জজ সাহেবের রুমে একটু বসায় জজ সাহেব কথা বলতেছিল, সেই খেয়ে ফেললো। জজ সাহেব খুব বিব্রত অবস্থায়, একটা মেয়ে যদি জজ সাহেবের খাস কামড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে, বিষয়টা কেমন না? তখন আমরা যে লয়াররা ছিলাম, আমরাও গেলাম, গিয়ে দেখলাম যে আসলে সে মেয়েটা কয়েকটা ট্যাবলেট খেলো বা সে মরার চেষ্টা করলো। তারপরে সে ছেলেটা ওই চলে গেল। ছেলেটা বলবো না, একটা বয়স্ক লোক, তার 25 বা 30 বছর বয়স হবে, জেলে চলে গেল। সে মেয়েটাকে আমরা নিয়ে আসলাম, ওয়াশ টোয়াশ করলাম, আমাদের ন্যাশনাল হসপিটাল ছিল পাশেই, মেয়েটাকে সার্ভাইভ করলাম। অনেক দিন পরে মেয়েটা কোর্টে আসলো তার স্বামীকে নিয়ে, নতুন মানে তার বাবা ওই মেয়েটাকে বিয়ে দিয়েছে, হ্যাঁ অনেক দিন পরেই, 1-2 বছর পরে আসলো। আমি আর ওই স্বামীর সামনে তো আর কিছু বললাম না, আমার কাছে খুব ভালো লেগেছিল যে মেয়েটা ওই সিদ্ধান্তে, সেদিন যদি মেয়েটা মানে এরকম তাকে আমরা যদি জোর না করতাম, সে মরার জন্য চেষ্টা করেছিল, মরতে পারেনি। মানে সেই ছেলেটাকে সে বিয়ে করতে চায় এরকম কিছু চাইলো, কিন্তু হয় কি যে ম্যাচের জন্য বলছি না, আসলে হয় কি ওই ভিক্টিমাইজ হয়ে গিয়েছিল মেয়েটা। আচ্ছা, তো আমরা এরকম চেষ্টা করি। আমি আমার ব্যক্তিগত সহযোগিতায় আমি মেয়েটাকে বাসায় নিয়ে আসছিলাম, আমার মিসেসও লয়ার, তো আমার মিসেসের কাছে তাকে রাখলাম এবং আমার বাসায় এনে তাকে, আমি এটা আইনজীবীর বাইরে গিয়ে কাজটা করলাম। আমার কাছে মনে হলো যে মেয়েটা, তখন মনে হলো মেয়েটা বোধহয় আমারই মেয়ে। তো আমার মেয়ে নেই, আমার 2টা ছেলে। তো আমি মেয়েটাকে বাসায় নিয়ে এসে, আমার মিসেস ভালো কাউন্সিলরও বটে, সে অ্যাডভোকেট যদিও, মেয়েটাকে রেখে একটু একটু করে মেয়েটার বাবা আমার কাছে যাবে না। তো কোর্ট বললো তাহলে তৃতীয় পক্ষ কার কাছে যাবে? তাই বললাম স্যার আপনি যদি ইচ্ছা করেন আমাকে দিতে পারেন। কোর্ট বললো তো ভালো একজন গার্ডিয়ান পেলাম, আমার মিসেসও লয়ার। তো আমার মিসেসকে আমি ধন্যবাদ দিব, ওনার অনেক সহযোগিতা ছিল। এবং মেয়েটা একটা পর্যায়ে তার ভুল বুঝতে পেরেছে, যে বাবা মাকে বললাম যে আপনি বিয়ে দিয়ে দেন, তো 18 বছর হয়নি, আমি তো ইরেগুলার হবে, অনিয়মিত বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে, সাবালিকা। মেয়েটা এখন অনেক ভালো আছে, সুখে আছে, এবং মাঝে মাঝে আমার বাসায় আসে। চমৎকার, দারুণ একটি কাজ করেছেন আপনি। আসলে আইনজীবী পেশায় অনেকেই থাকেন, কিন্তু আসলে ওইভাবে আসলে ফিল করে কখনো কারো উপকার করেন না, হয়তো বা বাই প্রফেশনালি কাজ করছেন, বা অনেকেই যে প্রফেশনের বাইরে গিয়ে যে উপকার করাটা, এটা আসলে একটা মানবিকতার প্রমাণ। আমরা জানি যে আপনি খুব ভালো আবৃত্তিকারও বটে, আপনি আবৃত্তি করতে পারেন, সো আপনার কণ্ঠে আমরা একটা কবিতা আবৃত্তি শুনতে চাই। এবং কবে থেকে আসলে আবৃত্তির পেশায় আপনি এসেছেন, বা কবে বুঝতে পেরেছেন যে আপনি আবৃত্তিও করতে পারেন? আসলে আমি আবৃত্তিকার নই, তারপরে আমি 2 লাইন করে দিচ্ছি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলা এক গোষ্ঠী হঠাৎ তার আগমনী গান থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, সে বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামার বাড়ি মাঝি নাদির আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদির আলী
আমি আর কত বড় হব, আমার এই মাথা আকাশ পরে চাঁদ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে। একটাও রয়্যাল গলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিকিরির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের কিছুই দেখা হয়নি। সে রয়্যাল গলি, সে রাজভোগ আমায় কেউ ফিরিয়ে দিবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। আমি ভালোবাসার জন্য হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারে চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখিনি বরুণা, তার বুকে কেবলই মাংসের গন্ধ। সে এখন যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। অসাধারণ, চমৎকার লেগেছে। আপনি আবৃত্তিও ভালো করেন, ভালো লেগেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য। কথা বলে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটি আড্ডা হয়েছে। গল্পের আড্ডা আসলে সময় শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন এবং চায়ের চুমুকে আমাকে ইনভাইট করার জন্য, আমন্ত্রণ জানানোর জন্য আমি এটিএন বাংলাকেও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা দেখছেন এটিএন দর্শকদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুক